সুধী দর্শকবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে। হলিডে কোচিং ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে সবাইকেই স্বাগতম জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 11-এর ভোকেশনাল সেকেন্ড সেমিস্টারের LSAQ অর্থাৎ লং অ্যান্সার টাইপ কোশ্চেনের তোমাদের মডেল অ্যাক্টিভিটির যে 3 নম্বরের প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়ে গিয়েছি তোমাদের কেমিস্ট্রি বিষয়ের ইটি এবং এগ্রিকালচারের। মূলত তোমাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, কারণ তোমাদের আর কিছুদিনের মধ্যেই পরীক্ষার সেকেন্ড সেমিস্টারের নোটিফিকেশান বেরাবে। সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি নোটিফিকেশানটা অন করে রাখতে ভুলবে না, যাতে আমি ভিডিও আপলোড করলেই তোমাদের সামনে নোটিফিকেশানটা চলে যায়। এবং তোমাদের সামনে অবশ্যই আমি বলবো যে আমি আগামী দিনে তোমাদের জন্য কিছু নতুন এই কেমিস্ট্রি বিষয় সম্পর্কিত প্রশ্ন উত্তরের পর্ব, যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অধ্যায়ের তোমাদের সামনে উপস্থাপন করব। সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। তাহলে শুরু করা যাক মূল পর্বটি। আজকে আমরা যে প্রশ্নগুলো তোমাদের মডেল প্রশ্নগুলো ছিল সেগুলো ছিল যে প্রথমেই যে 3 নম্বরের প্রশ্নটি ছিল স্টেট 6 ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ গ্যাসেস, অর্থাৎ গ্যাসের 6টি বৈশিষ্ট্য লেখো। সেই বৈশিষ্ট্যগুলি একে একে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। একে, গ্যাসের অণুর গতি হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যেকার আকর্ষণ বল খুব কম হওয়ার জন্য অণুগুলি প্রায় স্বাধীন ও বিশৃঙ্খলভাবে সর্বদা ইতস্তত বিভিন্ন গতিবেগে ছুটে বেড়ায়। 2, গ্যাসীয় পদার্থের আকার ও আয়তন। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই, যে পথে রাখা হয় সেই পাত্রেই পুরোটাই দখল করে। 3, ব্যাপনশীলতা একটি বৈশিষ্ট্য। একটি গ্যাসের সঙ্গে আর একটি গ্যাস মিশিয়ে খুব ভালোভাবে মিশে যায়, এটা হলো ব্যাপনশীলতার উদাহরণ। 4, ঘনত্ব। গ্যাসীয় পদার্থের ঘনত্ব কঠিন ও তরলের তুলনায় কম হয়। 5, প্রসারণশীলতা। গ্যাসের প্রসারণশীলতার ধর্মের জন্য গ্যাস সমস্ত পাত্রে ছড়িয়ে পড়ে, বা বদ্ধ পাত্রে যে কোনো অংশে রাখলে গ্যাস সেই পাত্রে সমস্ত জায়গায় উপস্থিত থাকে। 6, সংকোচনশীলতা। সাধারণত তরল অপেক্ষা গ্যাস প্রায় 1,00,000 গুণ অধিক সংকোচনশীল। অর্থাৎ আমরা গ্যাসের 6টি বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। তোমাদের অবশ্যই এই উত্তরগুলো বলবো, তোমরা লিখে রেডি করে রাখবে। যদি পরীক্ষাতে তোমাদের এই প্রশ্নগুলোর মধ্যে থেকে পরীক্ষাতে কিন্তু আসতে পারে, সেই জন্য এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই রেডি করে রাখবে এবং সমস্ত প্রশ্নগুলো এক জায়গায় উত্তর রেডি করবে। এরপরে 2 দাগের প্রশ্ন, গিভ রিজন ফর দ্য ফলোয়িং লিকুইড অ্যামোনিয়া বটল আর কোল্ড বিফোর ওপেনিং দ্য সিল। এটা হলো এর প্রশ্ন। আর দ্য টায়ার অফ অ্যান অটোমোবাইল ইজ ইনফ্লেটেড অ্যাট লেসার প্রেসার ইন সামার দেন ইন উইন্টার। অর্থাৎ এর কারণ দেখাও বা কারণ দর্শাতে বলেছে। তরল অ্যামোনিয়া খোলার পূর্বে ঠান্ডা করা হয় কেন? বিয়ের গাড়ির টায়ারের শীতকালের তুলনায় গ্রীষ্মকালে কম চাপ দেওয়া হয় কেন? এর প্রশ্নের উত্তর হলো তরল অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে বলা হয় লাইকার অ্যামোনিয়া বলে। এতে প্রায় 35% ওজনের অ্যামোনিয়া থাকে। সাধারণ উষ্ণতায় বোতলের দ্রবণ থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে বোতলের মধ্যে চাপের সৃষ্টি করে। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে অ্যামোনিয়া জলের দ্রাব্যতা হ্রাস পায়, ফলে বোতলের মধ্যে চাপ বৃদ্ধি পায়। এই অবস্থায় বোতলের ছিপি খুললে বোতলের ভেতরের চাপ হঠাৎ কমে যায়, ফলে গ্যাসীয় অ্যামোনিয়ার সঙ্গে জলীয় দ্রবণ ছিটকে বেরিয়ে আসে। এর ফলে চোখে মুখে পড়তে পারে। অ্যামোনিয়া চোখের পক্ষে খুবই ক্ষতিকারক। চোখে পড়লে দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু বোতলটিকে বরফে ঠান্ডা করে নিলে কিছুটা অ্যামোনিয়া জলে দ্রবীভূত হয়ে যায়, ফলে বোতলের চাপ কমে যায়। তাই ওই অ্যামোনিয়ার বোতল খুললে আর অ্যামোনিয়া ছিটকে বেরিয়ে আসছে না, এবং যত রকমের দুর্ঘটনা আছে সেই দুর্ঘটনার হাত থেকে বাঁচানো যায়। এই জন্যই তরল অ্যামোনিয়ার বোতল খোলার পূর্বে ঠান্ডা করে রাখা হয়। এরপরের বিয়ের দাগের যে প্রশ্নটি ছিল সেটা হলো গ্রীষ্মকালে যে টায়ারের বায়ুমণ্ডলীয় তাপমাত্রা শীতকালের তুলনায়, বলছে যে এখানে যে প্রশ্নটি ছিল গ্রীষ্মকালে টায়ারের
ক্ষেত্রে বায়ুর চাপ কম রাখা হয়, শীতকালে বায়ুর চাপ বেশি রাখা হয়। অর্থাৎ টায়ারের ভেতরে যে বাতাসটি থাকে সেটাতে গ্রীষ্মকালে কম পরিমাণ চাপে বাতাস রাখা হয়, শীতকালে বেশি পরিমাণ চাপে বাতাস রাখা হয়। কেন? গ্রীষ্মকালে আমরা প্রত্যেকেই জানি বায়ুমণ্ডলের তাপমাত্রা শীতকালের তুলনায় অনেক বেশি থাকে, তাই গ্যাসের অণুগুলির ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে চাপ ও বৃদ্ধি পায়, অর্থাৎ তাপমাত্রার সঙ্গে চাপ ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য গাড়ির টায়ারে গ্রীষ্মকালের চাপ কম রাখা হয় শীতকালের তুলনায়, কারণ যদি চাপ বেশি হয় তখন তাপমাত্রা বেশি হওয়ার জন্য টায়ারের ভেতরের চাপ আরও বৃদ্ধি পায়, তখন টায়ারের বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই এই দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়ার জন্য গ্রীষ্মকালের গাড়ির চাকায় শীতকালের তুলনায় কম হাওয়া বা কম চাপে হাওয়া ভর্তি করা হয়। অন্যদিকে শীতকালে পারিপার্শ্বিক আবহাওয়া ঠান্ডা থাকে, তাই গ্যাস সংকুচিত থাকে, তাই অপেক্ষাকৃত চাপ টায়ারের ভেতরে কম হয়। তাই শীতকালে টায়ারের চাপ বেশি বাড়ানোর জন্য গ্রীষ্মকালের তুলনায় বেশি চাপে বাতাসকে টায়ারের ভেতরে ভর্তি করানো হয়। 3 প্রশ্ন, ইফ দ্য অ্যামাউন্ট অফ হিট গিভেন টু এ সিস্টেম ইজ 35 জুল অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম ইজ 15 জুল, দেন হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন দ্য ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম। অর্থাৎ যদি কোনো সিস্টেমে 15 জুল তাপ দেওয়া হয় ও 15 জুল, এখানে 35 জুল চাপ দেওয়া হয় এবং 15 জুল কার্য করা হয়, তাহলে ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে। তাপগতিবিদ্যা থেকে আমরা জানি অভ্যন্তরীণ শক্তির যে রাশিমালা সেটা হচ্ছে ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডাব্লু, যেখানে কিউ হচ্ছে প্রযুক্ত চাপ, এখানে দেওয়া রয়েছে 35 জুল, এবং ডাব্লু প্রযুক্ত কার্য যার মান দেওয়া রয়েছে 15 জুল। অর্থাৎ ডেল্টা ইউ অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সমান 35 প্লাস 15 জুল সমান 50 জুল। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 50 জুল হবে তোমাদের উত্তর। তোমাদেরকে অবশ্যই বলবো পরীক্ষাতে কিন্তু ম্যাথযুক্ত যে প্রশ্নগুলো থাকে সেগুলো খুবই কম সময়ে করা যায় এবং সহজভাবে অঙ্কগুলো করা যায়। এই জন্য তোমরা কিন্তু ম্যাথগুলো খুব ভালো করে করবে। ম্যাথ সম্পর্কিত যদি কোনো মতামত থাকে কেমিস্ট্রির, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট জানাতে ভুলবে না। তোমাদের কমেন্ট এবং তোমাদের সাবস্ক্রিপশানের উপর নির্ভর করে আমি তোমাদের জন্য কিন্তু নতুন ভিডিও উপস্থাপন করব, তাই অবশ্যই বলবো বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না। পরের 4 দাগের প্রশ্ন, ফর দ্য রিয়াকশান নাইট্রোজেন গ্যাস প্লাস 3H2 গ্যাস থেকে সাম্যাবস্থায় তৈরি হয়েছে 2NH3 গ্যাস, ডেল্টা ইজ ইকুয়াল টু -92 কিলোজুল। ডিসকাস দ্য এফেক্ট অফ টেম্পারেচার, প্রেসার অ্যান্ড ক্যাটালিস্ট অন দ্য রেট অফ রিয়াকশান ইউজিং দ্য লা-শাটেলিয়ার প্রিন্সিপাল। লা-শাটেলিয়ার নীতি অনুসারে নাইট্রোজেন গ্যাস প্লাস 3H2 গ্যাস এই রাসায়নিক বিক্রিয়ায় ডেল্টা এইচ এর মান -92 কিলোজুল, তাতে তাপমাত্রা, চাপ, অনুঘটকের প্রভাব সম্পর্কে লিখতে বলেছে। এর উত্তরটা আমরা চট করে দেখে নিই। আমরা এই যে রাসায়নিক বিক্রিয়াটা লেখা হয়েছে এতে থেকে আমরা কি জানতে পারি, যেহেতু এখানে ডেল্টা এইচ এর মান -92 কিলোজুল, অর্থাৎ এটা তাপগ্রাহী বিক্রিয়া, অর্থাৎ এটা তাপ উৎপাদনের পরিবর্তে তাপ শোষণ করে। এই বিক্রিয়া থেকে আমরা জানতে পারি বিক্রিয়াটি হলো উভয়মুখী তাপগ্রাহী, এবং ডেল্টা এন এর পরিমাণ, যেহেতু এখানে বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ 2 অণু এবং বিক্রিয়ক পদার্থ 1 অণু যুক্ত 3 অণু হাইড্রোজেন মিলে 4 অণু, ডেল্টা এন কিন্তু নেগেটিভ, অর্থাৎ বিক্রিয়ার ফলে আয়তন কিন্তু সংকুচিত হচ্ছে এবং বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলো গ্যাসীয়। তাহলে এখানে তাপমাত্রার প্রভাব কি হতে পারে? লা-শাটেলিয়ার প্রিন্সিপালে বলছে যেহেতু বিক্রিয়াটি তাপগ্রাহী ও উভয়মুখী, তাই লা-শাটেলিয়ার নীতি অনুসারে তাপমাত্রা বৃদ্ধি করলে তাপগ্রাহী বিক্রিয়াটি তাপগ্রাহী বিক্রিয়ার দিকে সাম্যাবস্থা চলে যাবে, অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার দিকে সাম্যাবস্থা সরে যাবে, তাই অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি পাবে। তাই দেখা যায় 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যামোনিয়ার উৎপাদন সর্বোচ্চ হবে। এই তাপমাত্রাকে বলা হয় চূড়ান্ত তাপমাত্রা। এটা কিন্তু তোমাদের বইয়ের থেকে একটু আলাদা রয়েছে, এখানে ডেল্টা এইচ এর মান কিন্তু নেগেটিভ দেওয়া রয়েছে, অর্থাৎ এন্ডোথার্মিক। এখানে কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সম্মুখ বিক্রিয়া বাড়বে, সেখানে কিন্তু সেটা ছিল এক্সোথার্মিক, সেখানে তাপমাত্রা বৃদ্ধির পরিবর্তে
বিপরীতমুখী বিক্রিয়া সংগঠিত হবে। এরপরে চাপের প্রভাব, সম্মুখবর্তী বিক্রিয়ায় 2 একক আয়তন সংকোচন ঘটে, যেটা আমরা দেখেছি ডেল্টা এন সমান নেগেটিভ। তাই চাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটি সাম্যাবস্থা বজায় থাকবে ও সম্মুখ দিকে সরে যাবে। 200 বায়ুমণ্ডলীয় চাপে অ্যামোনিয়ার উৎপাদন লাভজনক হয়, তাই এই চাপকে চূড়ান্ত চাপ বা অপটিমাম প্রেসার বলা হয়। আর এখানে কিন্তু 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে বলা হয় অপটিমাম টেম্পারেচার। অনুঘটকের প্রভাব, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের জন্য অনুঘটক রূপে আয়রন চূর্ণ ব্যবহার করা হয় এবং অনুঘটক উদ্দীপক রূপে ব্যবহার করা হয় মলিবেডিনামকে। তবে সাধারণত এখন ব্যবহার করা হয় 1% পটাশিয়াম অক্সাইড K2O এবং 3% অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 মিশ্রণের অনুঘটক রূপে ব্যবহার করা হয়। আর অনুঘটক বিষ যেমন আর্সেনিক, সালফার, ধুলো, বালি, ফসফরাস এই সব অশুদ্ধিগুলো থেকে দূরে রাখা উচিত। এরপরে 5 দাগের প্রশ্ন, হোয়াট ভলিউম অফ 2 নর্মাল সলিউশন উইল বি রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ 250 ml 0.04 নর্মাল সলিউশন অফ দ্য অ্যালকালি? হোয়াট ভলিউম অফ 0.01 নর্মাল HCl সলিউশন উইল বি রিকোয়ার্ড টু কমপ্লিটলি নিউট্রালাইজ দিস 250 ml সলিউশন? অর্থাৎ এখানে বলছে কত আয়তন 2 নর্মাল NaOH এর দ্রবণ প্রয়োজন 0.04 নর্মাল 250 ml NaOH এর দ্রবণের জন্য। 250 ml 0.01 নর্মাল NaOH দ্রবণকে প্রশমিত করতে কত পরিমাণ 0.01 নর্মাল HCl লাগবে? প্রথম প্রশ্নটার উত্তর আমরা যে সূত্রের সাহায্যে করব সেটা হচ্ছে অম্লমিতি ক্ষারমিতির যে নীতি রয়েছে সেটা হচ্ছে V1S1 সমান V2S2। এখানে S1 এর মান 2 নর্মাল অর্থাৎ 2 নর্মাল NaOH এর কথা বলে দেওয়া রয়েছে এবং কত সেই NaOH এর পরিমাণ নিয়ে 0.04 নর্মালের 250 ml এর NaOH এর সলিউশন করা যাবে সেটার জন্য আমাকে সেই V1 এর পরিমাণটা বের করতে হবে। সেটা আমি ধরে নিয়েছি X। তাহলে আমরা জানি যে V1S1 সমান V2S2, সেখান থেকে বা V1 সমান V2 ইন্টু S2 বাই S1, যেখানে V2 সমান 250 ml, S2 সমান 0.04 নর্মাল এবং S1 সমান 2 নর্মাল। এটা কাটাকাটি করে যে উত্তরটি বেরাবে সেটা হচ্ছে 5 নর্মাল। অর্থাৎ বলতে পারি 2 নর্মাল NaOH এর 5 ml দ্রবণ প্রয়োজন 0.04 নর্মাল 250 ml Na4OH এর দ্রবণ তৈরি করতে এবং জলের প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে তোমার 250 বিয়োগ 5 ml, অর্থাৎ যেখানে 245 ml জলের প্রয়োজন রয়েছে। তোমরা কিন্তু এই নর্মালিটি এবং মোলারিটির ব্যাপারে কাকে বলে সে সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটি ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে এবং এর সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না, অথবা আই বাটনের লিঙ্কে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। এরপরে আবার পরের প্রশ্নে সেখানে অ্যাসিড মিতি এবং ক্ষারমিতি থেকে আমরা জানি V1S1 সমান V2S2। এখানে V1 এর পরিমাণ অর্থাৎ HCl কতটা পরিমাণ নেব সেটা আমরা জানি না, সেটাকে ধরে নিয়েছি x ml। S1 সেটা আমাদের বলেই দিয়েছে যে HCl এর যে নর্মালিটি সেটা হচ্ছে 0.01 নর্মাল এবং NaOH এর পরিমাণ বলে দেওয়া রয়েছে সেটা হচ্ছে 250 ml। NaOH এর নর্মালিটিও বলে দেওয়া রয়েছে 0.04 নর্মাল। অর্থাৎ এই যে সমীকরণ এতে যদি আমরা বসাই V1 সমান পাবো V2 ইন্টু S2 বাই S1, সেখানে এই মালগুলো বসিয়ে কাটাকাটি করে যেটার পরিমাণ বেরালো সেটা হচ্ছে 1000 ml। অর্থাৎ 250 ml 0.04 নর্মাল NaOH দ্রবণকে সম্পূর্ণ প্রশমিত করতে 0.01 নর্মালের 1000 ml HCl এর দ্রবণ প্রয়োজন রয়েছে। 6 প্রশ্ন, ডিসকাস দ্য মেথড অফ রিমুভাল বাই ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটি লাইক করতে ভুলবে না এবং সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে, কিন্তু এর উত্তরগুলো সম্পূর্ণ তোমরা রেডি করে রাখবে। তাহলে এর অর্থ হচ্ছে কিভাবে জলের ক্যাটায়ন রেজিন পদ্ধতি আলোচনা করো, অর্থাৎ জলের ক্ষরতা দূরীকরণে ক্যাটায়ন রেজিন পদ্ধতি সম্পর্কে বলতে বলেছে। যদিও এই প্রশ্নটা কিন্তু তোমাদের সিলেবাস বহির্ভূত, এটা কিন্তু সিলেবাসে নেই, এটা নেই, এটা তোমাদের জলের রসায়ন আগের বারে কিন্তু তোমাদের
ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে জল রসায়ন ছিল, এটা কিন্তু সিলেবাস বহির্ভূত। তাও এর উত্তরটা দেখে নাও যে আয়ন বিনিময় পদ্ধতি হচ্ছে দুই প্রকার, একটি ক্যাটায়ন বিনিময় রেজিন পদ্ধতি যেখানে সালফোনিক অথবা COOH কার্যকারী মূলক বর্তমান এবং এদেরকে RH প্লাস দ্বারা প্রকাশ করা হয়। অপরটি অ্যানায়ন বিনিময় রেজিন যেখানে OH মূলক বর্তমান থাকে এবং একে RH মাইনাস মূলক দ্বারা প্রকাশ করা হয়। এর পদ্ধতি হচ্ছে ক্যাটায়ন রেজিনের পদ্ধতি। প্রথমে ক্ষরজলকে ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের মধ্য দিয়ে চালনা করা হয়। রেজিনের মধ্য দিয়ে যাওয়ার সময় ক্ষরজলের বর্তমান ক্যাটায়নগুলি যেমন ক্যালসিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+ ইত্যাদি রেজিনের H+ আয়নের দ্বারা বিনিময় ঘটে এবং জল ক্যাটায়ন মুক্ত হয়। ক্যালসিয়াম সালফেট 2R+, যেখানে বিক্রিয়াগুলি ক্যালসিয়াম সালফেট প্লাস 2R- সেখান থেকে R2Ca, এটি অধক্ষিপ্ত হয়, অধক্ষিপ্ত হয়ে জমা পড়ে 2H+ প্লাস SO4 এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে 2RH+, সেখান থেকে R2Mg লবণ তৈরি হলো এবং প্লাস 2H+ প্লাস 2OH-। এইভাবেই কিন্তু ক্ষরজলে ক্যাটায়ন আয়নগুলো মুক্ত হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। অবশ্যই তোমাদের বলবো চ্যানেলটির সঙ্গে থাকতে এবং সহযোগিতা করতে, যাতে তোমাদের জন্য আমি নতুনভাবে ভিডিও উপস্থাপন করতে পারি। ধন্যবাদ, নমস্কার।